এদিকে শাহরিয়ার এবং শেরিফা শুয়ে আছে। শাহরিয়ারের চোখ বন্ধ, শেরিফা সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার চাহনি দেখেই বোঝা যাচ্ছে হাজারো প্রশ্ন তার মনকে বিচলিত করে তুলেছে, যার কোনো উত্তর তার জানা নেই। সে খুব শান্ত গলায় শাহরিয়ারকে জিজ্ঞেস করল, তুমি কি প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর বিশ্বাস করো? শাহরিয়ার চোখ খুলল। তার চোখে মুখেও অজানা এক দুশ্চিন্তার ছাপ। সে কিছুক্ষণ সময় নিয়ে বলল, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, সকাল হলেই আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাব। এই বলে শাহরিয়ার এক সাইড হয়ে ঘুমিয়ে পড়ল। শেরিফাও এক সাইড হয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ পায়ের নুপুরের শব্দে শেরিফার ঘুম ভেঙে গেল। শেরিফা উঠে বসল। শাহরিয়ার তখনও ঘুমোচ্ছে। শেরিফা খেয়াল করল নুপুরের শব্দটা করিডোর থেকে আসছে। কেউ যেন নুপুর পরে খুব ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। শেরিফা শাহরিয়ারকে ফিস ফিস করে ডাক দিল, কিন্তু শাহরিয়ারের কোনো খবর নেই। সে বেঘরে ঘুমাচ্ছে। এবার শেরিফা বিছানা থেকে নেমে একটা টর্চ নিয়ে তাদের রুমের দরজাটা খুব সাবধানে খুলল এবং করিডোরে উকি দিতেই দেখল সেই সাদা গাউন পরা চরিত্র ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। শেরিফা টর্চ না জ্বালিয়ে ওর পেছন পেছন হাঁটতে থাকল। চরিত্রটি করিডোরের একদম শেষ প্রান্তে একটি রুমের মধ্যে ঢুকে পড়ল। শেরিফা ধীরে ধীরে ওই রুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজা লাগানো। সে আস্তে দরজাটা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভেতরে পুরো অন্ধকার। শেরিফা হাতে টর্চটা জ্বালিয়ে রুমে প্রবেশ করল। ভেতরে সব আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। শেরিফা ভয়ে ভয়ে চোখে টর্চের আলোয় চরিত্রটিকে খুঁজতে লাগল। এদিকে রিয়া ঘুমের ঘোরেই আবিরের দিকে ঘুরতেই অনুভব করল আবির তার জায়গায় নেই। রিয়া চোখ খুলে দেখল আবিরের জায়গা খালি। রিয়া উঠে বসল। রুমের চারপাশে তাকালো, কোথাও আবির নেই। সে ধীরে ধীরে তার রুম থেকে বের হয়ে এলো। পাশের রুমের দরজাটাও সে খোলা দেখল। সেখানে উকি দিল, দেখল শাহরিয়ার সাহেব ঘুমিয়ে আছেন, পাশে শেরিফা নেই। রিয়া করিডোরের দিকে তাকালো, দেখল করিডোরের মাঝামাঝি সিঁড়ি ঘরের দিকে শেরিফা এবং আবির এগিয়ে যাচ্ছে। তারা কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রিয়াও সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকলো। শেরিফা অন্ধকার ঘরে টর্চের আলো সেই চরিত্রটি খুঁজতে থাকলো। বিভিন্ন আসবাবপত্র পড়ে আছে, কিন্তু সেই চরিত্রটি কোথাও নেই। এদিকে রিয়া সিঁড়ি বেয়ে 3 তলার করিডোরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। শেরিফা ভয়ে চিৎকার দিয়ে উঠল। হাত থেকে টর্চটা ফেলে দিয়ে দৌড়ে রুমে দরজার কাছে আসতেই দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। শেরিফা চিৎকার করে বন্ধ দরজায় জোরে জোরে ধাক্কাতে থাকল। এদিকে রিয়া চিৎকার শুনে দৌড়ে করিডোরের দিকে যেতেই করিডোরের দরজাটা বন্ধ হয়ে গেল এবং সাদা গাউন পরা সেই চরিত্রটি করিডোর ধরে রিয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকল। রিয়া প্রচন্ড ভয়ে আরো জোরে দরজা ধাক্কাতে থাকল আর চিৎকার করতে থাকল। এদিকে এত চিৎকার শুনে শাহরিয়ারের ঘুম ভেঙে গেল। সে লাফ দিয়ে বিছানা থেকে উঠে দৌড়ে করিডোর ধরে শেরিফা যে রুমে আটকে আছে সেদিকে গেল। শেরিফা সজোরে দরজা ধাক্কাচ্ছে। উপরে রিয়া চিৎকার করছে। সবকিছু মিলিয়ে এক চরম আতঙ্ক বিরাজমান। শাহরিয়ার সজোরে ধাক্কা দিয়ে দরজা খুলল। এদিকে রিয়া দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করে যাচ্ছে, আর ওই চরিত্রটি তার দিকে এগিয়ে আসছে। শাহরিয়ার দৌড়ে সিঁড়ি বেয়ে 3 তলায় গেল। রিয়া দরজা ধাক্কেই যাচ্ছে। শাহরিয়ার খুব জোরে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রিয়া কাঁদতে কাঁদতে ওর বাবা মাকে জড়িয়ে ধরল। আশেপাশে ওরা 3 জন ছাড়া আর কেউই নেই। হঠাৎ শেরিফার খেয়াল হলো আবির নেই। সে আবির আবির করে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে নিচে ছুটে গেল। পেছন পেছন শাহরিয়ারও গেল এবং রিয়াও দৌড় দিল।
শেরিফা রিয়াদের রুমে ঢুকে দেখবে বিছানা খালি। সে হাওমাও করে কেঁদে উঠবে। শাহরিয়ার এবং রিয়া এসে দেখল শেরিফা কাঁদছে। তারা আশেপাশে আবিরকে খুঁজতে শুরু করল। হঠাৎ রিয়া খেয়াল করবে আবির একটি টেবিলের নিচে গুটিসুটি হয়ে চোখ বন্ধ করে সমানে কাঁপছে। রিয়া চেঁচিয়ে বলল, আম্মু, দেখো আবির এখানে। শাহরিয়ার এবং শেরিফা দৌড়ে আবিরের কাছে গেল। শাহরিয়ার আবিরের গায়ে হাত বুলিয়ে বলতে থাকলো, আবির কি হয়েছে বাবা, কি হয়েছে? শেরিফা আবিরকে জড়িয়ে ধরে বলল, ও আমার সোনা মানে, কি হয়েছে বাবা? ভয় পেয়েছো? কোনো ভয় নেই, এই যে আমরা। আবির তখনও মুখ গুজে থরথর করে কাঁপছে। শাহরিয়ার আবিরকে কোলে নিয়ে সবাই মিলে আবার সামনের রুমে চলে আসলো। শাহরিয়ার আবিরকে বিছানায় শুয়ে দিল। আবির তখনও থরথর করে কাঁপছে। সবাই মিলে তাকে অভয় দেওয়ার চেষ্টা করছে এবং এক পর্যায়ে আবির শান্ত হল। এদিকে রবিন তার দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। রবিন গম্ভীর হয়ে সোফায় বসে আছে। তার পাশেই এক বৃদ্ধ আত্মীয় এবং তাদের অপর পাশে এক যুবক দাঁড়িয়ে আছে। হঠাৎ রবিন সাহেব উঠে দাঁড়ালেন এবং বললেন, না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। রাত 2টা বাজে, এখন আর কি করবা? কাল সকালে না হয়? চাচা, সকাল হতে আরো 4 ঘন্টা বাকি, আর তখন হয়তো আমাদের আর কিছুই করা থাকবে না। রবিন ওই যুবকটিকে বলল, রাজ, তোর ভেসপাটা বের কর, আমাদের এক্ষুনি বেরোতে হবে। রাজ বের হয়ে গেল এবং রবিন তার মোবাইলটাতে কাউকে ফোন করতে লাগলো। হ্যালো হাসান, তুমি গ্রামের কিছু লোকজন আর মশাল নিয়ে তাড়াতাড়ি জমিদার বাড়ির মোড়ে আসো। রাত পোহাইলেই তোমার বিয়া, আর তুমি কিনা এখন যাইতাছো ভূতের বাড়িতে? চাচা, ও আমার একমাত্র বন্ধু। পরিবার নিয়ে বিপদে হামাগুড়ি দিবে আর আমি বিয়ের মেয়েদি হাতে লাগিয়ে বসে থাকবো, তা কি হয়? এই বলে রবিন বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে রিয়া এবং শেরিফা একে অপরকে ধরাধরি করে বিছানায় বসে আছে। তাদের চোখে মুখে আতঙ্ক। আবির ঘুমাচ্ছে। শাহরিয়ার বিচলিত হয়ে রুমের মধ্যে পায়চারি করছে। শেরিফা বিচলিত কণ্ঠে শাহরিয়ারকে বলল, এই শোনো, এইভাবে হাত পা গুটিয়ে না বসে থেকে আমাদের এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাওয়া উচিত। মোটেও না। খেয়াল করে দেখেছ চারিদিকে কিভাবে বুনো শিয়াল কুকুরগুলো ডাকছে, যেন বহুদিন পর ওরা রক্ত মাংসের গন্ধ পেয়েছে। এর মাঝে বের হলে বিপদের আশঙ্কা আরও বেড়ে যাবে। শেরিফা একটু বিরক্তি সহকারে বলল, তাহলে কি আমরা এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো? কখন এই কুৎসিত ডাইনিটা আসবে আর আমাদের মারবে? শাহরিয়ার বুঝতে পারল শেরিফা অতিরিক্ত টেনশনে এক্সাইটেড হয়ে পড়েছে। তাই সে শেরিফাকে বোঝাতে চেষ্টা করলেন, ও শেরিফা, ডোন্ট বি এক্সাইটেড। বিপদের সময় মাথা গরম করে নয়, ঠান্ডা করে কাজ করতে হয়। এই বাড়িতে আমাদের একটি বিপদ, আর বের হলে হয়তো অসংখ্য বিপদ আমাদের পিছু নিতে পারে। সো কোনো রকমে বাকি রাতটা আমাদের এখানেই পার করতে হবে। তারপর সূর্য ওঠার সাথে সাথেই আমরা বের হয়ে যাব। তাছাড়া রবিন নিশ্চয়ই হাত পা গুটিয়ে বসে নেই। সে হয়তো আমাদের খোঁজ করছে। ওই রাস্তায় পড়ে থাকা আমাদের গাড়িটি দেখলেই বুঝতে পারবে আমরা আশেপাশেই আছি। তখন নিশ্চয়ই। শাহরিয়ারের কথা শেষ না হতেই হঠাৎ চারপাশ থেকে বিকট শব্দ আসতে থাকলো, যেন বাড়ির ছাদসহ চারপাশের দেওয়ালগুলো কাঠের তৈরি, আর তাতে হাজারো হাত দিয়ে একসাথে চপেটাঘাত করা হচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ সব শব্দ থেমে গেল। একদম নিশ্চুপ, নিস্তব্ধ। কিছুক্ষণ পর হঠাৎ এক বিশ্রী শব্দ করে রুমে থাকা গ্রামোফোনের ভাঙ্গা ডিস্কটি নিজে নিজে বাজতে শুরু করল। এদিকে রবিনের কথা অনুযায়ী হাসান মশাল, লাঠি সোটা সহ কিছু গ্রামবাসী নিয়ে জমিদার বাড়ির মোড়ে দাঁড়িয়ে আছে। রবিন রাজের সাথে ভেসপা নিয়ে জমিদার মোড়ে এসে পৌঁছালো। হাসান রবিনকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল, স্যার, আপনার বন্ধু এখনো পৌঁছায় নাই? না হাসান, কেন জানি আমার মন বলছে ওরা এই পথে গেছে আর একটা বিপদে পড়েছে এবং আমার সাহায্যের জন্য অপেক্ষা করছে। তারপর হঠাৎ রবিন কি ভেবে তড়িঘড়ি করে এক যুবকের হাত থেকে একটি মশাল নিয়ে কাঁচা রাস্তায় কি যেন খুঁজতে শুরু করল। খুঁজতে খুঁজতে সে একটি বড় গাড়ির চাকার ছাপ খুঁজে পেল,
যা কিনা ওই পথ ধরেই সামনে এগিয়ে গেছে। রবিন এবার পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে তার বন্ধু এ পথেই গেছে। সে দৌড়ে ভেসপায় উঠল আর হাসানকে বলল, হাসান, তুমি সবাইকে নিয়ে এই পথ ধরে আসতে থাকো, আমি যাচ্ছি। এই বলে রবিনের ভেসপাটি ওই রাস্তা ধরে টান দিয়ে সামনের দিকে চলে গেল। পেছন পেছন হাসান ও গ্রামবাসী রওনা দিল।